নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রাচীনকাল থেকেই আমাদের দেশে তন্ত্রক্ষেত্রে বলি প্রথার প্রচলন হয়ে চলে এসেছে। আগেকার দিনে রাজরাজড়াদের যুদ্ধ ক্ষেত্রে বিজয়ী হওয়ার জন্য শাক্তপীঠে ছাগল, মোষ ইত্যাদি বলি দেওয়ার প্রথা ছিল। ক্ষত্রিয় রাজারা বিজয়ী হওয়ার জন্য সিদ্ধপীঠে দেবীকে খুশি করবার জন্য পুজো ইত্যাদিতে ছাগ বলি দিতেন। বলি প্রথা কিন্তু আজ অনিবার্য নয়, অনেক রাজ্যে ব্যানও করে দেওয়া হয়েছে। কিন্তু যেসব সিদ্ধ দেবীপীঠ রয়েছে ও শাক্ত পরম্পরা অনুসারে যেসব সিদ্ধ দিব্য স্থানে দেবী স্থান আছেন, সেখানে বিশেষ বিশেষ দিনে ও বিশেষ পর্বকালে দেবীর পুজোর সময় ছাগ বলি দেওয়া হয়। তাছাড়া অনেক এমনও প্রাচীন দেবী তীর্থপীঠ আছেন যেখানে গেলে গা ছমছম করে। সেখানে তো সারি সারি ছাগল বলি দেওয়া হয়। দেবী মন্দির ছাড়া মন্দিরের পাশে বলিবেদির বিরাট প্রাঙ্গণে মনস্কামনা যাদের পূর্ণ হয়েছে তারা ছাগ বলি দিতে আসেন। এক সাধারণ মানুষ কেবল তার কোনো সংকট থেকে মুক্তি পেতে বা কোনো কঠিন মনস্কামনার পূর্তির জন্যে দেবীর সিদ্ধ পিঠে ছাগ বলি দিয়ে থাকে। এর বেশি কিন্তু তার মনে আর কিছু চাওয়া পাওয়া থাকে না। তারা একটা মনস্কামনা করেন যে আমাদের এই কাজটা হয়ে যাক, আমরা ছাগ বলি দেব। ব্যাস, তারা আসেন আর ছাগ বলি দিয়ে চলে যান। কিন্তু এসব বলি কিভাবে কাজ করে ও দেবী মায়ের কাছে কিভাবে পৌঁছায় আর মা কিভাবে মনস্কামনা পূর্ণ করেন, সেটা সংক্ষেপে আসুন আমরা আজকে জেনে নেব। সেটা হচ্ছে সম্পূর্ণ তন্ত্রক্রিয়া। আর এই তন্ত্রক্রিয়াটি হচ্ছে এক শক্তিমান ঊর্জার উপরে বেস্ট, অর্থাৎ বেসড অন পাওয়ারফুল এনার্জি। যখন বিভিন্ন পুজো পদ্ধতির দ্বারা ও মন্ত্র ইত্যাদির দ্বারা যে প্রচণ্ড ঊর্জা তৈরি হয়, সেগুলোকে সংগ্রহিত করে দেবীর কাছে প্রার্থীর মনস্কামনা পূর্ণ করবার হেতু প্রার্থনাতে স্থিত সমস্ত ঊর্জাকে টেনে নিয়ে ও শোষিত করে দেবীর কাছে অর্পিত করা হয়। দেখুন, বলতে গেলে দেখতে গেলে এটা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু অত সহজ নয়। সে যে প্রচণ্ড ঊর্জাযুক্ত মন্ত্রগুলোকে যখন উচ্চারিত করা হয়, তো সেই সময় সেই পুরোহিত মশাই হোক বা সাধক হোক, যেও থাকেন, তার পুরো শরীর একদম গরম হয়ে যায়। কেন না, তার ঊর্জা খুব বেশি তাপযুক্ত হয়ে যায়। আর সেই ঊর্জা, সেই তার দেহের ঊর্জা, তার মন্ত্র উচ্চারণের ঊর্জা, তাছাড়া যে ব্যক্তি নিজের মনস্কামনা পূর্ণ করবার জন্য সেখানে উপস্থিত রয়েছে তার ইচ্ছাশক্তির ঊর্জা, এই সবগুলো কিন্তু মিক্স হতে থাকে। যদিও বা আমাদের খোলা চোখে আমরা এসব কিছু দেখতে পাই না, কিন্তু এসব ঊর্জারা সেখানে সংগ্রহিত হয়ে বিভিন্ন মুদ্রা, বিভিন্ন ক্রিয়া, বিভিন্ন সেখানকার যে পদ্ধতি থাকে, পুজো পদ্ধতি থাকে, সেসবের দ্বারা, এগুলো কিন্তু খুব সাধারণ পুজো হয় না, এগুলো কিন্তু তন্ত্রমতের পুজো হয়। সেসব করলে সেই প্রকাণ্ড ঊর্জাগুলো মাকে সমর্পিত করা হয়। সাধারণ মানুষ কি দেখে না, মন্ত্র উচ্চারণ হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে, চাল দেওয়া হচ্ছে, বিভিন্ন যেসব জিনিস অর্পিত করা হয় সেসব আমরা দেখতে পাই। কিন্তু এসবের আড়ালে অ্যাকচুয়ালি ঊর্জা কাজ করে। আর এসব ঊর্জাগুলো কিন্তু খুব সাংঘাতিক থাকে, কেননা সিদ্ধপীঠে যখন মায়ের জন্য কোনো মন্ত্র জপ করা হয়, সেসব মন্ত্ররা কোনো সাধারণ মন্ত্র হয় না, সেসব মন্ত্র তন্ত্রযুক্ত থাকে আর খুবই স্ফোটক মন্ত্র থাকে। তো এইভাবে যখন বিভিন্ন পুজো পদ্ধতির দ্বারা ও মন্ত্র ইত্যাদির দ্বারা যে প্রচণ্ড ঊর্জা তৈরি হয়, সেগুলো সংগ্রহিত করে দেবীর কাছে প্রার্থীর মনস্কামনা পূর্ণ করার হেতু প্রার্থনাতে স্থিত সমস্ত ঊর্জাকে টেনে নিয়ে শোষিত করে দেবীর কাছে অর্পিত করা হয়। এখানে বলির ঊর্জা, মনস্কামনার ঊর্জা, মন্ত্রক্রিয়ার ঊর্জা প্রচণ্ডভাবে দেবীকে সমর্পিত করা হয়। সেই সময় গর্ভগৃহাতে বুক ঢিপঢিপ করে। যেহেতু এসব জাগ্রত পীঠ হয়, তাই এখানকার ভাইব্রেশন ভীষণ হাই থাকে আর ভেরি পাওয়ারফুলও থাকে। আর সেই জন্যে কাজগুলো শীঘ্রই ফলীভূত হয়ে মনস্কামনা পূর্ণ হয়ে যায়। সব কথা আমি সংক্ষেপে জানাচ্ছি। যদিও বা তন্ত্রশাস্ত্র ও বলি প্রথার প্রকাণ্ড কর্মপদ্ধতি থাকে, কিন্তু সেগুলো হচ্ছে গোপন ও বৃহৎ বিষয়।
যদি পুরোপুরি বলবো তো প্রচুর সময় সাপেক্ষ হবে। যখন আমি ছোট ছিলাম তখন আমাদের যে স্কুলটা ছিল সেটা এক রাজবাড়ির ভেতরে ছিল। তো ওনার যে প্যালেস ছিল সেই প্যালেসেই আমাদের স্কুলটা ছিল। ঠিক প্যালেসের মেন ডোরে বিরাট একটা গেট ছিল, সেই গেটের কাছে বিরাট সিদ্ধপীঠ ছিল। সবাই জানেন সেই সিদ্ধপীঠকে। তো আমরা যখনও আসতাম যেতাম মন্দিরকে দেখতে পেতাম, মাকে দেখতে পেতাম। একদিন শনিবার দিন মর্নিং স্কুল ছিল, আমি যখন স্কুল থেকে ফিরছি দেখছি মন্দিরের সামনে অনেক ছাগল রয়েছে, তাদেরকে ফুলের মালা পরানো হয়েছে, সিঁদুরের ফোঁটা লাগানো হয়েছে, খাওয়ার জন্য চাল ইত্যাদি দেওয়া হচ্ছে। আর অনেক ঢাক ঢোল এবং বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে। ওই সব শুনেই তো গা কেঁপে উঠবে। আর তখন তো বাচ্চাবেলার দিন, তো সেই তারপরেই দেখলাম যে ছাগলকে বলি দেওয়া হলো। সে দেখবার পরে আমি কেঁদে ফেলেছিলাম। আর তারপরে আমার মনে একটাই প্রশ্ন উঠেছিল যে কেন ছাগলকে বলি দেওয়া হচ্ছে? মন্দিরে তো মায়ের জায়গা, তো এখানে বলি কেন দেওয়া হয়? এই খোঁজ করতে করতে আমি আমাদের দেশের বিভিন্ন সিদ্ধপীঠে, শাক্তপীঠে, দেবীপীঠে ভ্রমণ করেছি। এমনকি এমন এমন দেবীপীঠেও গেছি যেগুলো আজও গুপ্ত। কেননা সেখানকার যে অধিবাসীরা তারা চান না যে এই শাক্তপীঠের, এই দেবীপীঠের কথা বাইরে কেউ জানুক। ওরাই ভাবেন যে বাইরে থেকে কেউ এলে ওদের দেবী দেবতাকে অশুদ্ধ করবেন, যার ফলে ওদের অনিষ্ট হবে। তাই সেসব যে দিব্যস্থান, দেবী স্থান আছে ওগুলো আজও গুপ্ত আছে। কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর দেবী স্থান আজও আছে। আমি সে 52 দেবী শক্তিপীঠের কথা বলছি না, তাছাড়াও অনেক দেবী শক্তিপীঠ আছে আমাদের দেশে যেগুলো আজও গুপ্ত আছে। আর তাদের যে ঊর্জা, সে ভয়ঙ্কর ঊর্জা সেখানকার। তাই এখানে আমি যে ঊর্জা ক্রিয়ার কথা বলছি সেসব কিন্তু গুপ্তবিদ্যা। কিন্তু এখানে আরও একটা আশ্চর্যের কথা কি জানেন, যে সাত্ত্বিক তন্ত্রও হয়ে থাকে। আর সেই সাত্ত্বিক মতেও তন্ত্রপদকে ফলো করা হয়। আর সেখানেও বলি দেওয়ার প্রথা রয়েছে, কিন্তু সেখানে জীবের বলি দেওয়া হয় না, বরং নারিকেলের, চাল কুমড়োর ইত্যাদির বলি দেওয়া হয়। তারও একটি বিশেষ ক্রিয়া রয়েছে, মন্ত্রপাঠ রয়েছে। তাই সাত্ত্বিক তন্ত্র মতে একে সাত্ত্বিক বলি প্রথা বলা হয়। আজকাল সাত্ত্বিক বলিতে নারিকেলকে খুব ব্যবহার করা হচ্ছে। এখানে আমি যেসব কথা বলছি সেটা হচ্ছে সিদ্ধ পৌরাণিক দেবীপীঠের কথা। তো সেই যে ছোটবেলাকার কথা, আর আমার মনে যে একটা প্রশ্ন উঠেছিল যে ছাগল বলি কেন দেওয়া হচ্ছে। তো পরে পরে যখন অনেক জ্ঞানী গুণী তন্ত্রবিদদের সাথে কথা বললাম, গুরুর সাথে কথা বললাম, তো অনেক কিছু জানতে পারলাম যে যেহেতু দেবীর সাথে যুদ্ধের সময় যখন যখন দেবী যুদ্ধক্ষেত্রে গেছেন তার সাথে ওনার যে সঙ্গী সাথীরা ছিলেন, ওনার সাথে সে সময় যে ওনার সহচরী যোগিনীরা ওনার সাথে সাথে ছিলেন, হৈ হৈ করে নৃত্য করে রাক্ষসদের মেরেছিলেন আর রক্তপান করেছিলেন। তাই আজও অনেক সিদ্ধপীঠে তাদের উপস্থিতি রয়েছে। সেসব মন্দির প্রাঙ্গণে বা গর্ভগৃহে গেলে, বিশেষ করে একা গেলে, সেখানকার একটা বিদ্যুতের মতন শক্তি বুঝতে পারবেন। সেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি মনে হয়। যেহেতু সেসব জাগ্রত দেবীপীঠ, তাই সেখানেই এই ছাপগুলি দেওয়া হয়। এদের রক্ত সূক্ষ্মরূপে সেই দেবীর যোগিনী ও সহযোগিনীরা রক্তপান করে থাকেন। এতে তারা তৃপ্ত হন, তারা সন্তুষ্ট হন। বলির রক্তকে তারা সূক্ষ্মরূপে শোষিত করে থাকেন। সেসব জায়গায় পুরনো সময় থেকে পরম্পরা অনুসারে ছাপ বলি দিয়ে দেবীকে সন্তুষ্ট করা হচ্ছে। দেবীর কাছে এই সমস্ত কামনা ঊর্জা, বলির ঊর্জাকে প্রচণ্ড মন্ত্রের মাধ্যমে আবদ্ধ করে দেবীকে সন্তুষ্ট করা হয়। দেবী সেসব গ্রহণ করে মনস্কামনা পূর্ণ করে থাকেন। আর পশু বলি এই জন্যেও দেওয়া হয় যাতে তার এই যোনি থেকে মুক্তি হয়ে যায়, অর্থাৎ সেই পশুটির এই যে যোনিতে সে জন্ম নিয়েছে তার থেকে মুক্তি হয়ে যায়। যেহেতু ছাগল বলুন, ভেড়া বলুন, যাদেরকে সাধারণত বলি দেওয়া হয়, তো এরা সব যক্ষকুলের থেকে বিলং করেন। তাই যদি কোনো সিদ্ধ দেবী পীঠে এদের বলি দেওয়া হয় তো তাদের মুক্তি লাভ হয়ে থাকে। এটা একটা মান্যতা
আরও আমি বিদ্বান তন্ত্রবিদদের কাছ থেকে আর যারা বিদ্বান গুরুরা আছেন আমি তাদের কাছ থেকে এসব কথা শুনেছি। দেখা যায় তো বলি প্রথা সব জায়গার জন্যে কিন্তু নিষেধ, তাতেও কিন্তু সেসব ক্রিয়া আজও অনেক সময় হয়ে চলেছে। বন্ধুরা, আশা করব আজকে যে আমি আপনাদেরকে এই তন্ত্রক্ষেত্রে, সিদ্ধপীঠে, রহস্যযুক্ত দেবী শক্তিপীঠে যেসব বলি বিভিন্ন পর্বকালে দেওয়া হয় সেসব বিষয়ে বললাম, আশা করব নিশ্চয়ই ভালো লেগেছে। যদিও বা আজকাল এগুলো অনেক কমে গেছে, কিন্তু তবুও অনেক জায়গায় দেওয়া হয়। তো তার পিছনের রহস্যটা কি, সেখানকারই যে পুরোহিত মশাই, তন্ত্রবিদ, তাদের কাছ থেকেই এসব আমরা জানতে পেরেছি। আজ তাহলে এই পর্যন্ত। আমি আবার আসবো কোনো নতুন বিষয়, নতুন তথ্যকে নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।